দশম শ্রেণীর ইতিহাস পরপর পড়িয়ে দিচ্ছি তোমাদের আজকে চ্যাপ্টার 4 সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এর থেকে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো তোমাদের 2 নম্বরে আসবে সেগুলো কিছুটা পড়িয়ে দেবো। এটাই সাজেশন, এগুলো ভালো করে করলে তোমাদের অনেক উপকার হবে। দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? 1857 খ্রিস্টাব্দের বওলাট লর্ড ক্যানিং এর শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী রাজা, মহারাজা ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল। নানা কারণে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এর মধ্যে প্রত্যক্ষ কারণ হিসেবে ছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার, এনফিল্ড রাইফেলের কার্তুজের টোটা মোড়কটি দাঁতে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। রটিয়ে দেওয়া হয় যে ওই মোড়কটিতে গরু ও শূকরের চর্বি মাখানো থাকে, ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয়। এরপর দেখো মঙ্গল পাণ্ডে কে ছিলেন? ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী রাজা, মহারাজা ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দে বওলার লর্ড ক্যানিং এর শাসনকালে বিদ্রোহ সূচনা হয়। মঙ্গল পাণ্ডে ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ। মঙ্গল পাণ্ডের ভূমিকা দেখো। মঙ্গল পাণ্ডে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারাকপুর সেনানিবাসের 34 নং বেঙ্গল আর্মির সিপাহী। এনফিল্ড রাইফেলের ব্যবহারকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মনাশের আশঙ্কা করে এবং মঙ্গল পাণ্ডের বিদ্রোহের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে। এরপর দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের নেতা নেত্রী কারা ছিলেন? বিভিন্ন নেতা নেত্রী 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ পরিচালনা করেছেন। বিদ্রোহের নেতা নেতৃত্ব, এই বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা নেতৃত্বে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহীরা তাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে। দিল্লিতে তিনি বিদ্রোহের নেতৃত্ব দেন। লক্ষ্মীবাই ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্বভার গ্রহণ করেন রানী লক্ষ্মীবাই। অন্যান্য নানা সাহেব কানপুরে, হজরত মহল লখনৌতে, আহমদ উল্লাহ ফৌজাবাদে, কুনওয়ার সিং জগদীশপুরে নেতৃত্ব দেন। এবার দেখো লক্ষ্মীবাই কেন ভারত ইতিহাসে স্মরণীয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ঝাঁসি রানী লক্ষ্মীবাই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ভূমিকা এক হচ্ছে লর্ড ডালহৌসি ভারতের সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে বহু দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এর মধ্যে অন্যতম ছিল ঝাঁসি। ঝাঁসি রানী লক্ষ্মীবাই অসীম সাহসিকতার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। রানী লক্ষ্মীবাই গোয়ালিয়র দুর্গ জয় করেছিলেন, কিন্তু শেষ অবধি 1858 খ্রিস্টাব্দের যুদ্ধে পরাজিত ও নিহত হন। একজন নারী হয়েও ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যেভাবে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেই কারণে ইতিহাসে তিনি চিরস্মরণীয়। এবার দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন কেউ কেউ। কারা? বা এভাবে আসতে পারে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন? জাতীয় বিদ্রোহ ইংল্যান্ডের টরি দলের নেতা ডিসরেলি সহ সমকালীন বিভিন্ন ইংরেজ ঐতিহাসিক যেমন নর্টন ডাফ, আউটরাম, হোমস, চার্লস বল প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। কারণ তাদের মতে এক হচ্ছে ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলো, পরবর্তীকালে ভারতের বিভিন্ন স্থানের মানুষ এই বিদ্রোহে অংশ নিয়েছিল। দুই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব প্রমুখ রাজন্যবর্গ, বহু জমিদার ও তালুকদার এই বিদ্রোহে যোগদান করেন। এবার দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কেমন ছিল? শিক্ষিত বাঙালিরা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের বিরোধিতা করেন। কারণ বাঙালি মনোভাবের পরিচিত বিশিষ্ট ব্যক্তি কিশোরীচাঁদ মিত্র, শম্ভু চন্দ্র মুখার্জি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখের মতে এটি ছিল মূলত সৈনিকদের বিদ্রোহ। রাজা রাধাকান্ত দেব, কালীপ্রসন্ন সিংহ, হরেন্দ্র ঘোষ বিদ্রোহী সিপাহীদের নিন্দা ও সরকারকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। প্রতিষ্ঠান হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল যথাক্রমে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও মোহামেডান অ্যাসোসিয়েশন। সিপাহী বিদ্রোহের বিরোধিতা করার প্রস্তাব গ্রহণ করে এই প্রতিষ্ঠানগুলি নিজেদের সুযোগ সুবিধার লোপ পাবে এই ভয়ে শিক্ষিত বাঙালিরা বিদ্রোহ দমনে উৎসাহী ছিল। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কি? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চায়নি। ভারতে ব্রিটিশ কোম্পানির শাসনের পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন প্রণীত হয়। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এক হচ্ছে এই আইনের মাধ্যমে ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। দুই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে বলে উল্লেখ করা হয়। তিন, গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদ তৈরি করা হয় ইত্যাদি। দেখো মহারানী ভিক্টোরিয়া কর্তৃক নিজ হাতে ভারতের শাসন বা গ্রহণ সম্পর্কে কি জানো? উত্তর হবে দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমন করার পর ভারতের ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় প্রভূত পরিবর্তন করা হয়। এক হচ্ছে ভারত উন্নত শাসনের শাসন আইন।
ভারতে উন্নত ধরনের শাসন আইন 1858 এর মাধ্যমে ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। এ সময় গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদ তৈরি হয়। এই ভাইসরয় মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসেবে ভারতের শাসন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দেখো মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে কি? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়, মহারানীর ঘোষণাপত্র। এলাহাবাদে এক দরবারে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দ লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। এক হচ্ছে সত্য বিলোপ নীতির অবসান হবে। 2 যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে। 3 ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না। 4 সরকার ভারতীয়দের ধর্ম সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না ইত্যাদি। ঘোষণাপত্রটি আপাতদৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলো, তা বাস্তবে তা ছিল না। এবার দেখো পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকে ভারতের সাহিত্য সংস্কৃতি রাজনীতি এক নতুন যুগের সূচনা হয়। সভা সমিতি সমূহ বিভিন্ন প্রেসিডেন্সি শহরে এই সময় বহু সভা সমিতি গড়ে ওঠে। কলকাতা বঙ্গ হিতকারী সভা, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রভৃতি সমিতি গড়ে উঠেছিল। বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় কংগ্রেস ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। মাদ্রাজ মহাজন সভা ছিল বিশেষ উল্লেখ্য। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্য অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। দেখো 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? সভা সমিতির যুগ বলার কারণ দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার কারণগুলি হলো, এক হচ্ছে বিভিন্ন সভা সমিতি, পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং রাজনৈতিক চেতনা বৃদ্ধির ফলশ্রুতি হিসেবে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের বিভিন্ন প্রেসিডেন্সি শহরে বহু সভা সমিতি গড়ে ওঠে। কলকাতার বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, বোম্বাইয়ের মুম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজের মাদ্রাজ মহাজন সভা এর কাছে উল্লেখযোগ্য। সমিতির প্রয়োজনীয়তা দেখো, ইংরেজ সরকারের শাসন, কর ও শুল্ক নীতি, শোষণ ও বৈষম্য ক্রমশ প্রকট হতে থাকলে সভা সমিতিগুলি ক্রমশ শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে ওঠে, জাতীয় স্বার্থের বাহক হয়ে ওঠে। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্য ডক্টর অনিল শীল 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন আর কি। এবার দেখো রাজা রামমোহন রায় এর রাজনৈতিক চিন্তার পরিচয় দাও। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ। রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে তিনি পথিকৃৎ ছিলেন। রাজনৈতিক চিন্তা দেখো, রাজনৈতিক দর্শন, তিনি মেকিয়াভেলি, হবস, লক, রুশো, বেনথাম, টম পেইন এর দর্শনের সঙ্গে পরিচিত ছিলেন। গণতন্ত্র, তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লবের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। বিভিন্ন গণ আন্দোলনের প্রতি তার সহানুভূতি ছিল। ব্রিটিশ পার্লামেন্টে সাক্ষ্যদানের মাধ্যমে তিনি গণতন্ত্রের বাস্তবায়ন ঘটান। সংবাদপত্রের স্বাধীনতা, 1823 খ্রিস্টাব্দে প্রেস অর্ডিন্যান্স এর বিরোধিতা করে তিনি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করেন। ভারতের রাজনৈতিক চিন্তার প্রতিকৃত হলেও রামমোহন কিন্তু ব্রিটিশ বিরোধী ছিলেন না। এবার দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়, অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কি ছিল? বাংলাদেশে ইংরেজ শাসনে নতুন ভূমি ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং পরিবর্তিত অর্থনীতি সমাজে সম্পদ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠা, বাংলাদেশের এই নতুন পরিস্থিতিতে জমিদাররা এই সভাটি গড়ে তোলেন। এক হচ্ছে শ্রেণী স্বার্থ, জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা এই সমিতির উদ্দেশ্য ছিল। দাবি পেশ, পতিত জমিতে কর না বসানো, নিষ্কর জমি বাজেয়াপ্ত না করা প্রভৃতি দাবি সমিতির মাধ্যমে সরকারের কাছে পেশ করা এর অন্যতম উদ্দেশ্য ছিল। ইংল্যান্ডের সভা সমিতির অনুকরণ, বাংলাদেশের সামাজিক সংগঠনের প্রেরণা, ব্রাহ্ম সমাজ, বঙ্গ হিতকারী সভা, যৌথভাবে দাবি পেশ প্রভৃতি উদ্দেশ্যে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। তো কারা কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন? 19 শতকের বাংলাদেশে যেসব রাজনৈতিক সভা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, জমিদার সভা ছিল তার মধ্যে অন্যতম। প্রতিষ্ঠা কলকাতার বিশিষ্ট জমিদাররা নিজেদের স্বার্থে এই সভা প্রতিষ্ঠা করেন। পরে এই সভার নাম হয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। প্রতিষ্ঠাকাল দেখো, 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা রাজা রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন। কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত সভা 19 শতকের বাংলাদেশে যে সকল রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে সেগুলো ছিল আঞ্চলিক ও শ্রেণী স্বার্থের বাহক। ভারত সভা ছিল এর ব্যতিক্রম। প্রতিষ্ঠাকাল 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই কলকাতার আলবার্ট হলে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন। জমিদার শ্রেণীর সংকীর্ণ স্বার্থ রক্ষার বদলে ভারত সভা ভারতবাসীর তথা জাতীয় স্বার্থের রক্ষক হয়ে ওঠে।
এবার এভাবে আসতে পারে ভারত সভা প্রতিষ্ঠার যে দুটি উদ্দেশ্য লেখো, অথবা ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতির মধ্যে ভারত সভা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এক হচ্ছে দেশের জনমত গঠন করা, 2 ভারতের বিভিন্ন অঞ্চলে অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, 3 হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো, 4 রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। এরপর দেখো ইলবার্ট বিল কি। ইলবার্ট বিল ভারতে ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচারকরা সাধারণত কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করে ভারতীয় ইউরোপীয় বিচারকদের সম ক্ষমতা দান করার জন্য লর্ড রিপনের আইন সচিব কোটনি ইলবার্ট একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। ইলবার্ট বিলের মধ্য দিয়ে ভারতীয়রা ইউরোপীয়দের বিচারের পূর্ণ অধিকার লাভ করে। ইংরেজরা এই বিলের চরম প্রতিবাদ করলেও ভারত সভা বিলটির সমর্থনে এগিয়ে আসে। তবে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বা শ্বেত বিপ্লব কি। লর্ড রিপনের আইন সচিব কোটনি ইলবার্ট ভারতীয় ও ইউরোপীয়দের বিচারকদের মধ্যে বৈষম্য দূর করে সম ক্ষমতা দান করার জন্য একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বা শ্বেত বিপ্লব। ইউরোপীয়রা এই বিলের ঘোরতর বিরোধী ছিল। তারা প্রতিরক্ষা সভা বা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন শুরু করে। এই ঘটনায় শ্বেত বিপ্লব বা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত। এবার দেখো ইলবার্ট বিল আন্দোলনের ফলে কি হয়েছিল। ইলবার্ট বিলকে কেন্দ্র করে ইউরোপের যে আন্দোলন শুরু করে তাদের এই আন্দোলনের প্রত্যুত্তরে ভারতীয়রা প্রতি আন্দোলন গড়ে তোলে। ইলবার্ট বিল আন্দোলনের ফলাফল দেখো। এক হচ্ছে ইউরোপীয়দের জয়। ইলবার্ট বিল আন্দোলনের ফলে শেষ পর্যন্ত লর্ড রিপনকে ইউরোপীয়দের কাছে নথি স্বীকার করতে হয়। 2 হচ্ছে ধারা সংশোধন। ইউরোপীয়দের আন্দোলনের ফলে লর্ড রিপন ইলবার্ট বিলের অনেকগুলি উদারনৈতিক ধারা সংশোধন করতে বাধ্য হন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিল বিরোধী আন্দোলনে ইউরোপীয়দের আচরণে ভারতের অপমানিত বোধ করে এবং তারা একটি ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করে। দেখো হিন্দুবেলা কেন চৈত্র মেলা নামে পরিচিত। হিন্দুবেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের নাম লেখো। 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু প্রমুখের উদ্যোগে হিন্দুমেলার সূচনা হয়। হিন্দুমেলা বা চৈত্র মেলা বাঙালির সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে হিন্দু মেলার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হতো বলে এটি চৈত্র মেলা নামে পরিচিত ছিল। হিন্দু মেলার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিত্ব। হিন্দু মেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বরা হলেন নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো, অথবা হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল। 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখ্য ছিল হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দ। উদ্দেশ্য এক হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা, 3 হচ্ছে সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, 4 দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। এবার দেখো ভারতে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা লেখো। ভারতে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে সংবাদপত্রের প্রভাব ছিল বিশেষ উল্লেখযোগ্য। সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্রের নাম। ভারতের জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে যেসব পত্রিকার উল্লেখযোগ্য অবদান ছিল সেগুলোর নাম হলো সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সংবাদ ভাস্কর, তত্ত্ববোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, পায়োনিয়ার, অমৃতবাজার পত্রিকা, সোমপ্রকাশ, হিন্দু প্রভৃতি। অবদান এইসব সংবাদপত্রগুলি সরকারি নীতির সমালোচনা, ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা ও দাবিসমূহ প্রচার করে। এইসব সংবাদপত্রগুলি জাতীয় জনমানসে ঔপনিবেশিক শাসন বিরোধী জাতীয় চেতনার বিকাশে সহায়তা করেছিল। দেখো ভারতের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে রেলপথের ভূমিকা লেখো। ভারতের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রেলপথের ভূমিকা এক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রেলপথ সারা ভারতবর্ষে সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। আঞ্চলিকতা দূরীকরণ। রেলপথ আঞ্চলিকতা, প্রাদেশিকতার সীমানা ভেঙে দেয়। বিভিন্ন অঞ্চলের মানুষ একে অন্যের সঙ্গে পরিচিত হয়, তাদের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এইভাবে রেলপথ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে এবং আঞ্চলিকতা দূর করে ভারতবর্ষের জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করে। দেখো আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, অথবা জাতীয়তাবাদ বিকাশে আনন্দ মঠের ভূমিকা কি ছিল। ভারতের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি বিশেষ উল্লেখযোগ্য। আনন্দমঠ 76-এর মন্বন্তর, যেটা 1176 বঙ্গাব্দ পটভূমিতে রচিত এই উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সন্তান দল। সন্তান দলের আদর্শে দেশের যুব সমাজকে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দেশীয় সংস্কৃতি উপন্যাসে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বন্দে মাতরম এই সঙ্গীতটি স্বাদেশিকতার বীজ মঞ্চ ছিল, বিপ্লববাদের প্রেরণা ও শক্তি ছিল। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ও জাতীয়তাবোধ জাগরণে উপন্যাসটির বিশেষ ভূমিকা ছিল।
দেখো বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন? বন্দে মাতরম গান ও স্লোগানটি আনন্দমাত উপন্যাসের অন্তর্ভুক্ত। 1875 থেকে 76 খ্রিস্টাব্দ নাগাদ এই সঙ্গীতটি রচিত হয়। বন্দে মাতরম সঙ্গীতটি বিখ্যাত হওয়ার কারণ, বন্দে মাতরম সঙ্গীতটি বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এক হচ্ছে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের প্রসারে বন্দে মাতরমের গুরুত্ব অপরিসীম। বাঙালি বিপ্লবীদের প্রেরণা দান করতে বন্দে মাতরম সঙ্গীতের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। 2, বন্দে মাতরম গানটিতে সুর দিয়েছিলেন যদু ভট্ট। 1896 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। বন্দে মাতরম গানটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীতের ন্যাশনাল সং এর মর্যাদা লাভ করেছে। এবার দেখো রবীন্দ্রনাথের গোরা চরিত্রের কি বৈশিষ্ট্য ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসের মধ্য দিয়ে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা তুলে ধরেছেন। গোরা চরিত্রের বৈশিষ্ট্য এক হচ্ছে হিন্দুত্ববাদের প্রতি আকর্ষণ। বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষ লোকের প্রতীকী চরিত্র হলো গোরা। আইরিশ যুবক হয়েও হিন্দু পরিবারে লালিত পালিত হয়, সে নিজের বিদেশি সত্তা ভুলে হিন্দুত্ববাদের প্রতি আকৃষ্ট হয়। 2, অন্যান্য ধর্মের উপর গুরুত্ব আরোপ। পরবর্তীকালে গোরার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে ও সে সকল ধর্মের উপর গুরুত্ব আরোপ করে। 3, আত্মপ্রতিষ্ঠা ও মানবতাবোধ। আত্মপ্রতিষ্ঠা, অনুসন্ধানী মনোভাব, মানবতাবোধ প্রভৃতি হলো গোরা চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে মধ্যবিত্ত বাঙালি সমাজের কি ধরনের পরিচয় পাওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাসটি জাতীয়তাবাদী চেতনায় পূর্ণ মধ্যবিত্ত বাঙালি সমাজ। গোরা উপন্যাসে 1910 খ্রিস্টাব্দে সমকালীন মধ্যবিত্ত সমাজের মানবতাবোধ, আত্মপ্রতিষ্ঠা, ব্যক্তিত্বের বিকাশ, অনুসন্ধানী মনোভাব, কৌতূহল ইত্যাদি ফুটে উঠেছে। এছাড়া মধ্যবিত্ত বাংলাদেশ দেশাত্মবোধ, ধর্ম, ভাবাবেগ ইত্যাদি মানসিকতার পরিচয় লক্ষণীয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি সমকালীন যুগ জীবনের প্রতিচ্ছবি, সমকালীন সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভাবধারা, বিক্ষোভ, আন্দোলন, দেশাত্মবোধের স্ফুরণ এখানে চিত্রিত হয়েছে। দেখো ভারতে ধর্মীয় বিষয়ে গোরার কি উপলব্ধি হয়? রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা তুলে ধরেছেন। ভারতের ধর্মীয় বিষয়ে গোরার উপলব্ধি, আইরিশ যুবক গোরা হিন্দু পরিবারে লালিত পালিত হয়ে নিজের বিদেশি সত্তা ভুলে গিয়ে বাঙালি হয়ে যায়। প্রথম দিকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতি ইংরেজদের চরম বিদ্বেষ লক্ষ্য করে গোরা উগ্র হিন্দুত্ববাদে আকৃষ্ট হয়। 2, পরবর্তীকালে গোরা উপলব্ধি করে যে ধর্মীয় পরিচয় মানুষের একমাত্র পরিচয় নয়। এভাবে ধর্মীয় বিষয়ে গোরার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। দেখো ভারত মাতা চিত্রটির ব্যঞ্জনা ব্যক্ত করো। বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটি গভীর ব্যঞ্জনাময়। চিত্রটি জাতীয়তাবাদী ভাবধারার দ্যোতক ব্যঞ্জনা। অবনীন্দ্রনাথ ঠাকুর দেশমাতার প্রতিমূর্তি হিসেবে একটি নারীর চিত্র এঁকেছেন। তার 4টি হাত দেব মূর্তির অনুকরণে, প্রথম হাতে শস্য বা ধান, দ্বিতীয় হাতে বস্ত্র, তৃতীয় হাতে পুঁতি, চতুর্থ হাতে জপমালা আছে। এই কাল্পনিক ভারত মাতা নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন। তিনি জাতীয়তার প্রতীক। বিদেশি শাসনের বন্ধন থেকে তিনি জাতিকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন। দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? শিল্পচর্চার একটি অন্যতম মাধ্যম হলো চিত্রকলা। ব্যঙ্গচিত্র তার একটি বিশেষ অঙ্গ। ব্যঙ্গচিত্র আঁকার কারণ, বিভিন্ন কারণে ব্যঙ্গচিত্র আঁকা হয়। এক হচ্ছে সমালোচনা, 2 হচ্ছে সচেতনতা বৃদ্ধি। প্রথমে দেখো সমালোচনা। প্রচলিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সরস ভঙ্গিতে প্রকাশ করার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। 2, সচেতনতা বৃদ্ধি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা। গগনেন্দ্রনাথ ঠাকুর 20 শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গ চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা দেখো। এক হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। তার ব্যঙ্গচিত্রগুলোর মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র এবং নবহুল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। 2 হচ্ছে গগনেন্দ্রনাথ তার শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছিলেন। প্রবাসী ও মডার্ন রিভিউতে তার ব্যঙ্গচিত্রগুলি ছাপা হতো। এবার দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য কি? ভারতের জাতীয়তাবোধ সৃষ্টিতে সাহিত্যের মতো চিত্রকলারও বিশেষ অবদান ছিল। শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি এ বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য। বৈশিষ্ট্য হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্যগুলো। এক হচ্ছে লিথোগ্রাফ পদ্ধতির প্রয়োগ। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত। তিনি প্রধানত লিথোগ্রাফ পদ্ধতিতে ব্যঙ্গচিত্রগুলি এঁকেছেন।
হচ্ছে মানসিক আবেগ। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির আবেদন বিচার শক্তি সম্বন্ধীয় আবেগ সংক্রান্ত নয়, ঔপনিবেশিক শাসন শোষণকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন। দেশের পরাধীনতার মর্ম বেদনা ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগাতে চেষ্টা করেন। দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর 20 শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক কুসংস্কার নয়, ধর্মীয় গোড়ামি, জাতপাত, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দ্বিচারিতা, কলকাতার বাবু সম্প্রদায়ের বিলাসিতা, ব্রিটিশ সৈন্যদের নিপীড়ন ইত্যাদি বহুবিধ বিষয়ের উপর গগনেন্দ্রনাথ চিত্রাঙ্কন করেন। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের সমালোচনা করে তিনি আঁকেন এ স্টেট ফিউনারাল অফ এইসি ওল্ড বেঙ্গল, যে চিত্রটিতে পাশ্চাত্যের অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে বাংলার সমাজের ভাঙন ধরা পড়েছে। অন্যদিকে শিক্ষার কারখানা নামক চিত্রে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করেছেন তিনি। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী ও রিভিউ পত্রিকা দুটিতে গগনেন্দ্রনাথের এই সকল ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো, যার মূল উদ্দেশ্য ছিল সমাজ চেতনার সৃষ্টি, মেকি দেশাত্মবোধের সমালোচনা ও ঔপনিবেশিক নীতির সমালোচনায় তার এই চিত্রগুলির গুরুত্ব ছিল অপরিসীম। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।